এই মাত্র গোসল শেষ করে কিছু একটা নেয়ার জন্য শরীরে তোয়ালে পেঁচিয়েই বের হয়েছে পাশের বাড়ির মিতু। আমি জানালার গ্রিল ধরে তাকিয়ে আছি তার দিকে। ভেজা কাপড়ে মেয়েদের এত সুন্দর লাগে জানা ছিল না, তার উপরে আবার নতুন যৌবন। চুলের পানিতে পুরো ভিজে যাওয়া কাপড় মিতুর শরীরে লেপ্টে লেগে আছে। এই অবস্থাতে যে কেউ মিতুর দিকে তাকালে নির্ঘাত প্রেমে পড়ে যেত। হঠাৎ মিতুর চোখ আমার দিকে গেল, একটা কাপড় টেনে তার শরীর ঢাকার চেষ্টা করছে। আমি তার দিকে তাকিয়ে আছি দেখেই মিতু অনেকটাই লজ্জা পেল, তাই নিচের দিকে তাকিয়ে আছে মিতু। লজ্জায় লাল হয়ে যাওয়া লজ্জাবতী মিতুকে অসম্ভব সুন্দর লাগছিল। আমার দিকে তাকিয়ে টোল পড়া গালে ঠোঁট বাঁকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে রুমে চলে গেল মিতু। আমি শুভ্র ইসলাম, আর মিতু হলো আমার ক্লাসমেট, আমার জীবনে বাল্যকালের প্রথম বন্ধু মিতু। আজ আমার আর মিতুর এসএসসির রেজাল্ট দেবে, তাই খুব টেনশনে জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিলাম। কিন্তু এইভাবে মিতুকে দেখতে পাবো কখনো ভাবিনি। নিজেকে খুব লজ্জা লাগছে। খুব ছোটবেলা থেকেই ভালোবাসি মিতুকে, আজও মিতুকে বলতে পারিনি ভালোবাসার কথা। মিতু আমাকে ভালোবাসে কিনা জানি না। মিতু বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর আমি তাদের তুলনায় অনেকটাই গরিব। মিতুর বাবা ও ভাইয়ের অনেকটাই অহংকার, কিন্তু মিতুর মাঝে তেমন অহংকার আমি দেখতে পাইনি। এখনও জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি, আর সেই ছোটবেলার পুরনো দিনের কথা মনে করে হাসছি। ভাবতেই অবাক লাগে কিভাবে যে কেটে গেল সেই সব দিন। কেউ একজন আমায় চিমটি কাটায় বাস্তবে ফিরে এলাম। তাকিয়ে দেখি মিতু। তখন জানালা দিয়ে কি দেখছিলি রে ওভাবে? ওই যে একটা লজ্জাবতী পেতনিকে দেখছিলাম। কি বললি? আমি কি পেতনির মতন দেখতে? আরে না, তুই পেতনির মতন হতে যাবি কেন? তুই তো কিংকং মুভির নায়িকানের মতন দেখতে। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। এমনিতেই রেজাল্টের টেনশনে খুব ভয় হচ্ছে। মিতু আমার দিকে তাকিয়ে একটা ভেংচি কেটে চলে গেল, আর আমি বিছানায় বসে বসে রেজাল্টের টেনশন করছি। তার থেকে বেশি টেনশন করছি মিতুকে নিয়ে। রেজাল্টের টেনশনে মেয়েটা তো পুরোই শেষ। 2 ঘন্টা পর মিতু একটা মিষ্টির প্যাকেট নিয়ে আমার রুমে ঢুকলো। নে ধর, মিষ্টি খা বলেই মিতু 3-4টে মিষ্টি আমার মুখে ঢুকিয়ে দিল। মুখ ভর্তি মিষ্টির জন্য না পারছি খেতে, না পারছি কিছু বলতে। আর এদিকে মিতু হেসেই যাচ্ছে। মনে মনে ভাবছি এরকম হাসি খুশিতেই তোকে সারা জীবন দেখতে চাই। সবগুলো মিষ্টি খাবি, না হলে মুখে আরও ঢুকিয়ে দেব। কষ্ট করে সব মিষ্টি খেলাম। আরে কিসের মিষ্টি আগে বলবি তো? আমি পরীক্ষায় পাস করেছি। সত্যি? আর তুই আমার থেকেও বেশি নাম্বার পেয়েছিস। এই বলে শক্ত করে মিতু আমাকে জড়িয়ে ধরলো। আমি কি করব ভেবে পাচ্ছি না। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ওই পাগল, তুই কাঁদছিস কেন রে? কেন কাঁদছি সেটা তুই বুঝবি না। বুঝিয়ে দে না, তাহলেই বুঝে যাব। সময় হলে ঠিকই বুঝবি। আচ্ছা যা, রেডি হয়ে নে। আমিও রেডি হতে যাচ্ছি। আজ দুজন মিলে ঘুরতে যাব। দুজনেই রেডি হতে চলে গেলাম। আমি একটা নীল পাঞ্জাবি পরে বাম হাতে ঘড়ি পরেছি। ঠিক এই সময় মিতু আমার রুমে ঢুকলো। মিতুর দিকে তাকিয়ে আমি বোকা বনে গেলাম। আমার দেখা জীবনের প্রথম আজকে মিতু শাড়ি পরেছে, তাও আবার নীল শাড়ি। চোখে কাজল, ঠোঁটে হালকা করে লিপস্টিক, 2 হাত ভর্তি নীল চুড়ি, একদম পরীর মতন লাগছে। মিতু আমাকে চিমটি কাটায় বাস্তবে ফিরে এলাম। কি রে, কি হলো তোর? কই কিছু না তো। তাহলে এখন ঘুরতে যাবি না দাঁড়িয়ে থাকবি? চল। রিক্সা করে আমি আর মিতু একটা নদীর পাড়ে এসে বসলাম। সেখানে বসে আড্ডা দিচ্ছি, আর একসময় হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। মনের ভিতর এক অজানা অনুভূতি তৈরি হচ্ছে মিতুকে নিয়ে। খুব ইচ্ছে করছে এই বৃষ্টিতে মিতুর হাত ধরে কিছুটা পথ হাঁটার। মিতুর কথায় ভাবনায় ছেদ ঘটল। চল বাসায় যাই, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ চল। কয়েকদিন পর মিতু আর আমি দুজনে একই কলেজে ভর্তি হলাম। একসাথে কলেজ যাওয়া আসা, কোচিং যাওয়া। মিতুর কোনো কিছু সমস্যা হলে আমার কাছে এসে বুঝে নিত। এভাবে ভালোই চলছে আমাদের দিন। কিন্তু হঠাৎ করে মিতু কেন জানি বদলে যাচ্ছে। ঠিক মতন কথা বলে না, কিছু বললে এড়িয়ে যায়, একা একা কলেজে চলে যায়। না, এভাবে চলতে থাকলে মিতুকে আমার জীবন থেকে হারিয়ে ফেলবো। যত দ্রুত সম্ভব মিতুকে আমার ভালোবাসার কথা বলতেই হবে। তাই আজকে একটু তাড়াতাড়ি করেই কলেজে চলে এলাম।
কলেজে এসেই রনি, মেহেদি, সাগর, অমিত, মহসিন, ইমরান আরও কিছু বন্ধুদের সাথে দেখা হলো। কি রে, তুই আজকে এত তাড়াতাড়ি কলেজে এলি যে? একটু কাজ আছে তাই এলাম। পাশ থেকে অমিত বলে উঠল, কি রে মামা, কিসের কাজ? নিশ্চয়ই মেয়ের ধান্দা। সবাই একসাথে হেসে উঠল। আমি তাদেরকে থামিয়ে দিয়ে মিতুর ব্যাপারে সব কিছু খুলে বললাম। আর মিতুর কথা বলতেই সবাই কেমন যেন আমার দিকে তাকালো। মেহেদি এসে আমার হাত ধরে কলেজের পিছন দিকে নিয়ে যাচ্ছে, আর সবাই আমার পিছন পিছন যাচ্ছে। কি রে, ওদিকে কেন নিয়ে যাচ্ছিস? আগে চল, গেলেই বুঝতে পারবি। কলেজের পিছনে গিয়েই খুব বড় একটা ধাক্কা খেলাম, যেন আকাশটাই ভেঙে পড়ছে আমার মাথার ওপর। মিতু অন্য একটা ছেলের কাঁধে মাথা দিয়ে বসে কি যেন করছে। আমাকে দেখেই মিতু দাঁড়িয়ে গেল। মিতুকে অন্য ছেলের সাথে দেখে মেজাজটা একটু বিগড়ে গেল। তাই ছেলেটার কাছে গিয়ে ছেলেটার দুই গালে কষা দুইটা চড় মারলাম। আর মিতু এসে আমার কলার ধরে একটা চড় মেরে বলল, তুই ওকে মারলি কোন সাহসে? আমার সাহসে মেরেছি। তোকে কোনো ছেলের সাথে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই রে মিতু। তোকে আমার বউ বানানোর স্বপ্ন দেখে আসছি আমি সেই ছোট্টবেলা থেকে। ভালোবাসিস আমাকে? বিয়ে করবি আমাকে? ভালোবাসার কি যোগ্যতা আছে তোর? ভালোবাসতে কোনো যোগ্যতা লাগে না। ওকে চিনিস? ও হলো এই এলাকার বড় শিল্পপতির ছেলে, তাই ওকে আমি ভালোবাসি। আর তুই বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস না, হাত পুড়ে যাবে। আর হ্যাঁ, ভালোবেসে বিয়ে করে কি দিতে পারবি আমাকে? একটা বিয়ের লাল বেনারসি কেনারও তো টাকা নেই তোর, আবার আসছে ভালোবেসে বিয়ে করতে। আমার বন্ধুদের সামনে মিতু আমাকে এভাবে অপমান করবে ভাবতেই পারিনি। চুপচাপ দাঁড়িয়ে আছি, কিছু বলার মতন ভাষা নেই। ঠিক এই সময়ে মিতু বলল, অযোগ্য ছেলে, নিজের কোনো যোগ্যতা নেই, আবার আসছে ভালোবাসতে। একটা বিয়ের লাল বেনারসি শাড়ি কেনার মরদ নাই, সে নাকি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে। মিতু ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে, আর আমি তাকিয়ে আছি তার চলে যাওয়ার দিকে। চোখ দিয়ে নীরবে শুধু জল গড়িয়ে পড়ছে। তবে এটা যোগ্যতার অযোগ্যতার জল নয়, এটা ভালোবাসার মানুষ নিজের চোখের সামনে দিয়ে অন্যের হাত ধরে যাওয়ার কষ্ট। ভাগ্যের ওপর দোষ দিয়ে আর কি হবে, যেখানে মিতুকে ভালোবাসার যোগ্যতাই আমার নেই। মেহেদি এসে আমার ঘাড়ে হাত রেখে বলল, টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই আছি তোর পাশে। সব বন্ধুরা এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে, তবে কেউ মিতুকে ভুলে যেতে বলেনি। বলেছে আমার অযোগ্যকে যোগ্যতায় পরিণত করতে। একটা লাল বেনারসির পরিবর্তে কোটি টাকা দিয়ে 10,000টা বেনারসি কেনার টাকা উপার্জন করতে। যেন এক সময় আমি না, মিতু আমার পেছনে ঘোরে। কিছু না বলেই সবাইকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করলাম। কেন জানি না মনে হচ্ছে ভালোবাসার দিক দিয়ে মা বাবার পরের স্থান বন্ধুর। সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে কিছুই ভালো লাগছিল না, তাই জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখতে পেলাম মিতু ফোনে কার সাথে যেন কথা বলছে। অনেক হাসি খুশি লাগছে মিতুকে। ভিতর থেকে আমার কলিজাটা পুড়ে যাচ্ছে। মিতু আমার দিকে খুব রাগি চোখে কিছুক্ষণ তাকিয়ে আবারও ফোনের ওপাশের ছেলেটার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। এভাবে প্রায় 3 ঘন্টা মিতু ছেলেটার সাথে কথা বলল। এই 3 ঘন্টা আমার কিভাবে যে কেটেছে বলতে পারবো না। তবে আমার জীবনের সবচেয়ে কষ্টের সময় এই 3 ঘন্টাও দাবিদার হয়ে গেল। মিতুর কথা বলা শেষ করে আমার দিকে একবার তাকিয়ে তার রুমে চলে গেল। মিতুর এভাবে আমার দিকে তাকানোর রহস্যটা জানতে পারিনি, বুঝতে পারিনি মিতুর চোখের ভাষা। কিছুক্ষণ পর আম্মু ডাকছে, শুভ্র, এই শুভ্র, কি হলো, এত চেঁচামেচি করছো কেন? তাড়াতাড়ি খেতে আয়। আমি খাবো না, আমার খিদে পায়নি। রুমের দরজা লাগিয়ে না খেয়ে শুয়ে পড়লাম। আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে যাবে ভাবতেই পারিনি। মিতুর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙলো এক অদ্ভুত স্বপ্নে। মিতু আর আমি জ্যোৎস্না রাতে নদীর ধারে বসে গল্প করছি। ঠিক এই সময় কেউ একজন মিতুকে টানতে টানতে অন্ধকারে নিয়ে যাচ্ছে। মিতু চিৎকার করে বলছে, প্লিজ শুভ্র, আমাকে বাঁচাও। আর লোকটা মিতুকে টানতে টানতে হারিয়ে গেল অন্ধকারের সাথে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। ফোনের দিকে তাকিয়ে দেখি সব বন্ধুরা অনেকবার কল করেছে, তাই তাড়াতাড়ি করে হালকা নাস্তা খেয়ে কলেজ চলে এলাম। কলেজে এসেই দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। মনটা ভালো করার জন্য তাদের সাথে গিয়ে আড্ডা দিতে গেলাম, কিন্তু তবুও মনটা ভালো হচ্ছে না। তাই সবাইকে রেখে বসার জন্য শহীদ মিনারের সিঁড়িতে এলাম। এখানে এসে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। মিতু আর সেই ছেলেটা এখানে বসে আছে। মিতু ছেলেটার গাল ধরে টানছে আর হাসছে।
আমি ওদের কাছে গিয়ে মিতুকে বললাম, মিতু, তুই এভাবে আমার জীবন থেকে সরে যাচ্ছিস কেন? আর আমার ভালোবাসাটা একটু বোঝার চেষ্টা কর। আমি তো তোকে মন থেকে ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে তোকে বউ করার স্বপ্ন দেখি। মিতু বলল, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোন। তুই তোর লেভেলের একজনকে বেছে নে, আমার কথা ভুলে যা, কারণ তুই আমার লেভেলের না। প্লিজ মিতু, তুই এভাবে বলিস না, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুই বাঁচবি না মরবি সেটা তোর ব্যাপার। তোর মতন ফকিরের বাচ্চার আমার সামনে দাঁড়িয়ে থাকার কথা বলার যোগ্যতা নেই। দূর হয় এখান থেকে। আমার বাবাকে ফকির বলায় মিতুকে একটা চড় মেরে বললাম, চলে যাচ্ছি, আসবো না আর তোর সামনে। শুধু একটা কথা মনে রাখিস, হব একদিন আমিও খুব বড়, সেদিন তুই থাকবি না যোগ্য আমার। একটা লাল বেনারসির পরিবর্তে 1000টা কিনে দেওয়ার ক্ষমতা হবে আমার। দেব বউকে কোটি টাকার বেনারসি আর সোনার অলংকার। এই বলে শেষবারের মতন মিতুকে একবার দেখে সেখান থেকে চলে এলাম। পকেটে কিছু টাকা ছিল, সেটা দিয়ে নেশা করলাম। বাসায় যাচ্ছি, এলোমেলোভাবে রাস্তায় হাঁটছি, মাথাটা কিছুই কাজ করছে না। বলছি, এই মিতু, জেনে রাখিস, একদিন আমিও তোর থেকে অনেক বড় হব, আর সেদিন তুই থাকবি আমার অযোগ্য। আজ তুই আমাকে ফিরিয়ে দিলি, সেদিন আমি তোকে ফিরিয়ে দেব। একদিন তুই কাঁদবি, খুব কাঁদবি, একটু ভালোবাসা পাওয়ার জন্য অনেক কাঁদবি, কিন্তু সেদিন আর কেঁদে কোনো লাভ হবে না, কারণ ঠিক তোর মতন করে আমিও সেদিন বদলে যাব। মনটা নীরবেই কেঁদে উঠল। হয়তো এই কান্না কখনো কেউ শুনতে পাবে না। বাসায় ঢুকে প্রথমেই আব্বুর সাথে দেখা। আব্বুর সামনে দাঁড়াতেই আব্বু জিজ্ঞেস করলো, শুভ্র, তুই নেশা করে এসেছিস? হ্যাঁ। ছি শুভ্র, ছি, তোর মতন খারাপ ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতেই খারাপ লাগছে। এই বলে আব্বু আমাকে মারতে শুরু করলো, কিন্তু একবারও জিজ্ঞেস করলো না কেন আমি নেশা করেছি, জানতে চাইলেনও কেউ। আম্মু দূর থেকে দাঁড়িয়ে দেখছে, ভয়ে আটকাতে আসেনি। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, অনেক জায়গায় কেটে রক্ত বের হয়েছে, তবু আমাকে মেরেই যাচ্ছে। মারতে মারতে একসময় আব্বু নিজেই হাঁপিয়ে গেল। এবার মারাবাদ দিয়ে বলতে শুরু করলো, বের হয়ে যা বাড়ি থেকে, তোর মতন কুলাঙ্গার ছেলের আমার বাড়িতে থাকার যোগ্যতা নেই। দূর হয়ে যা এখান থেকে, আমার সামনে আর কোনোদিন আসিস না। তোর মতন ছেলের মুখটা দেখাও পাপ। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ কাঁদলাম, কেন জানি চোখ দিয়েও আর পানি বের হচ্ছে না। চোখের পানি হয়তো শুকিয়ে গেছে। না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না, খুব শক্ত করতে হবে নিজেকে। ভেবেছি আজকে রাতেই বাড়ি ছেড়ে চলে যাব, যেদিকে দু চোখ যায়। জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে রাখলাম। পকেটে হাত দিয়ে দেখি 1 টাকাও নেই। তাই দরজা খুলে মায়ের রুমে গিয়ে মায়ের কিছু টাকা চুরি করলাম। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। রাতের আধারে বাসা থেকে বেরিয়ে পড়লাম, ঘাড়ে ব্যাগ আর পকেটে কিছু টাকা নিয়ে। সাথের বন্ধুদের জানাইনি, জানলে তারা মন খারাপ করবে। কেউ যেতে দিত না, তাই কাউকে কিছু না বলেই চলে যাচ্ছি। আমার চলে যাওয়ার খবরে হয়তো সব থেকে বেশি খুশি হবে মিতু। বাস স্ট্যান্ডে গিয়ে একটা টিকিট কাটলাম। পকেটে হাত দিয়ে দেখি আর মাত্র 310 টাকা আছে। মাত্র 310 টাকা দিয়ে কি হবে জানি না। বাসের হেল্পার হুঙ্কার দিল, সবাই তাড়াতাড়ি বাসে উঠুন, বাস এখনই ছেড়ে দেবে। বাসে উঠে পিছনের সিটে বসলাম। প্যান্টের এক পকেটে রাখলাম 10 টাকা, আর এক পকেটে রাখলাম 300 টাকা। বাস চলছে তার নিজের গতিতে, শুধু চলছে না আমার জীবন। পার্সের সিটে একজন বৃদ্ধ লোক বসেছে, খুক খুক করে কাশছেন তিনি। পিছনের সিটে একজন মধ্যবয়স্ক লোক উঠেছে, লোকটাকে তেমন সুবিধের মনে হচ্ছে না। মিতুর কথা ভাবতে ভাবতে কখন যে বাসে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙলো হেলপারের চিল্লাচিল্লিতে, নামুন সবাই, এক এক করে নামুন, পৌঁছে গেছি। বাস থেকে নামলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল 5টা বেজে গেছে। খুব খিদে পেয়েছে, তাই একটা দোকানে গেলাম কিছু খাওয়ার জন্য। পকেটে হাত দিয়ে দেখি পকেট ছেঁড়া, হয়তো ঘুমের ঘোরে টাকা চুরি হয়ে গেছে। আর এক পকেটে হাত দিয়ে দেখি আলাদা করে 10 টাকা রাখা আছে। আলাদা করে না রাখলে হয়তো বা এটাও থাকতো না। তাই আর কিছু খেলাম না। না খেয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, মানুষ দেখে কখনো চেনা যায় না কে ভালো আর কে খারাপ। হাঁটছি যতদূর হাঁটা যায়। কিছুক্ষণ পর চারদিকে সন্ধ্যা নেমে এলো। লাল নীল সবুজ বাতিতে রাস্তাটা অনেক সুন্দর লাগছে। নিজের ফোনটাও আনিনি, বাসায় রেখেই চলে এসেছি। পকেটে থাকা 10 টাকা দিয়ে একটা সিগারেট কিনে ধরালাম। সিগারেট টানছি। এভাবে অনেকক্ষণ টানার পর সিগারেটটা শেষের দিকে চলে এসছে, তাই শেষ টানটা দিয়ে সিগারেটটা ফেলে দিলাম। রাতের আঁধারে ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি,
কোথায় যাব এখন জানি না। না আছে কোনো নির্দিষ্ট জায়গা, না আছে চেনা পরিচিত কেউ। এদিকে ক্ষুধায় পেটটা ভালোই নাড়াচাড়া দিচ্ছে, তবুও কষ্ট করে হাঁটছি। হঠাৎ পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল। কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লাম। মাথায় খুব আঘাত পেয়েছি, মাথা ফেটে রক্ত পড়ছে। চারিদিক ঘন কালো ঘুটঘুটে অন্ধকার আসছে। চোখ দুটো বন্ধ হয়ে গেল। তারপর আর কিছুই মনে নেই। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বাজে। ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। শরীরটা খুব ব্যথা করছে, মাথায় ব্যান্ডেজ করা। লক্ষ্য করে দেখলাম আমাকে স্লাইন দেওয়া হয়েছে, তাই আর নড়াচড়া করতে পারলাম না। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আমার পাশে রাখা একটি চেয়ারে বসতে বসতে বলল, এখন কেমন লাগছে বাবা? জি, একটু ভালো লাগছে। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি শিল্পপতি ইমরান খান। তুমি আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলে। আমাকে তুমি আঙ্কেল বলে ডাকতে পারো। ইমরান খান নামটা শুনে একটু অবাক হলাম, কারণ ইনি অনেক বড় শিল্পপতি। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। বাবা, তোমার নাম কি? আমার নাম শুভ্র ইসলাম। আচ্ছা শুভ্র, তোমার বাসা কোথায়? তোমার বাবার নাম কি? তোমার বাবা কি করে? আসলে আঙ্কেল, আমার বাবা মা কেউ নেই, থাকার মতন কোনো জায়গাও নেই আমার। আঙ্কেল, আপনি তো অনেক বড় শিল্পপতি, আপনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দেবেন প্লিজ। এরই মধ্যে ডাক্তার প্রবেশ করলো। রুগীর সাথে এখন বেশি কথা বলা যাবে না, না হলে রুগীর মাথায় খুব বড় সমস্যা হতে পারে, আর রুগীর 1 মাস রেস্টের খুব প্রয়োজন। ঠিক আছে, এ নিয়ে কোনো সমস্যা হবে না। ডাক্তার আমাকে পরীক্ষা করে দেখে কিছু ওষুধ লিখে নিলেন। এই নিন স্যার, এগুলো ঠিক করে খাওয়াবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আর আপনি এখন রোগীকে বাসায় নিয়ে যেতে পারেন। ওকে ডক্টর, ধন্যবাদ। আঙ্কেল, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? আচ্ছা বলো, কি বলবে? আঙ্কেল, আমার ব্যাগটা কোথায়? তোমার ব্যাগটা আমার গাড়িতে আছে। আর আঙ্কেল, যদি আপনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দিতেন তাহলে খুব ভালো হতো। আগে তুমি রেস্ট নাও, পুরোপুরিভাবে সুস্থ হও, এখানে নিজেকে মানিয়ে নাও, তারপর দেখা যাবে। এ নিয়ে কোনো টেনশন করো না। ঠিক আছে আঙ্কেল। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। আর এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি তো আমার ছেলের মতোই। আঙ্কেলের গাড়িতে করে আঙ্কেলের বাসায় এলাম। অনেক বড় বাড়ি। বাড়িটা দেখে অনেক মুগ্ধ হলাম। আঙ্কেলকে অনুসরণ করে বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢুকে আরও বেশি মুগ্ধ হলাম। খুব সুন্দর করে সাজানো পুরো বাড়িটা। আঙ্কেল কাজের মহিলা শায়লা বেগম মানে আন্টিকে ডাকতে পাঠালেন। কিছুক্ষণ পরেই আন্টি এলো। আন্টিকে সালাম দিলাম। এখন কেমন লাগছে বাবা? জি আন্টি, একটু ভালো লাগছে। তোমার আঙ্কেল আমাকে আগে থেকেই তোমার ব্যাপারে সব কিছু জানিয়েছে, আর তোমার এখন অনেক রেস্টের প্রয়োজন। আন্টি কাজের মহিলাকে ডেকে আমাকে একটা রুমে নিয়ে যেতে বললেন। আমি মহিলাটিকে অনুসরণ করে রুমে গেলাম। তার কাছ থেকে জানতে পারলাম আঙ্কেলের কোনো ছেলে নেই, শুধু একটা মেয়ে আছে। রুমে বসে আছি। কাজের মহিলাটা এসে আমাকে নাস্তা দিয়ে গেল। আমি নাস্তা খেয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আঙ্কেল এলো আমার রুমে। আমি উঠতে যাব, তখনই আঙ্কেল বলল, থাক বাবা, উঠতে হবে না। আঙ্কেল একটা ফোন আমার দিকে এগিয়ে দিয়ে বলল, ধরো, এটা তোমার জন্য। এখানে একটা সিম আছে, আমার আর তোমার আন্টির নাম্বার সেভ করা আছে, কোনো দরকার হলে ফোন দিও। ঠিক আছে আঙ্কেল। আমার ফোনটা আমাকে দিয়ে আঙ্কেল চলে গেল। রুমে একা একা বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই কষ্ট করে ছাদে উঠলাম। ছাদে উঠে একটা দোলনায় বসে আছি। মাথাটা খুব ব্যথা করছে। পিছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলে উঠল, এই ছেলে, আপনি আমার দোলনায় উঠেছেন কেন? আমি পিছনে তাকিয়ে দেখি 5 থেকে 6 বছরের একটি মেয়ে। মেয়েটা দেখতে খুব মিষ্টি। সরি মামনি, আমার ভুল হয়ে গেছে, আর বসবো না। না না, সরি বললে তো হবে না, কান ধরে উঠবস করতে হবে। এরই মধ্যে আন্টি ছাদে এসে উপস্থিত হলো। ছি দিয়া, তুমি তো খুব দুষ্টু হয়ে গেছো। ভাইয়াকে কে কি কান ধরে ধরায়? ওটা তোমার শুভ্র ভাইয়া, আজ থেকে ভাইয়া বলে ডাকবে, কেমন? ঠিক আছে আম্মু। দিয়া দৌড়ে এসে আমার কোলে উঠল। সরি ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এই বুড়ি, ভাইয়ার কাছে কেউ মাপ চায়? আমি তো আমার বুড়িটাকে অনেক আগেই মাপ করে দিয়েছি। আচ্ছা ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? আমার কথা কি একদিনও মনে পড়েনি? পড়েছে তো, তাই তো বিদেশ থেকে সোজা চলে এসেছি তোমার কাছে। বিদেশ থেকে এসেছো? তাহলে তো আমার জন্য খেলনা চকলেট নিয়ে এসেছো, দাও আমাকে। মামনি, নিয়ে এসেছি তো, কিন্তু এখন দেব না। তুমি আগে স্কুল যাও, স্কুল থেকে এসো, তারপর দেব। আচ্ছা ভাইয়া, আমি তাহলে এখন আসি।
আন্টি দিয়াকে নিয়ে স্কুলে দিতে চলে গেল। কিছুক্ষণ পর আমি আঙ্কেলের কাছে গিয়ে দিয়ার খেলনার ব্যাপার বলতেই আঙ্কেল ক্রেডিট কার্ডটা আমার হাতে ধরিয়ে দিলেন। এই নাও, কয় টাকা লাগে এখান থেকে বের করে নিও, আর তোমার জন্য কিছু কাপড় কেনো। আমার চোখের কোণে কিছু পানি জমে এলো। এতদিন বড় লোকদের খুব ঘৃণা হতো, ভাবতাম বড় লোকের অহংকার হয়, কিন্তু এদের দেখে খুব অবাক হচ্ছি, কারণ এদের মাঝে অহংকার বলতে কিচ্ছু নেই। এভাবে ভালোই চলছে আমার দিন। দিয়া সব সময় আমাকে ভাইয়া করে বলে আর ছোটখাটো কিছু আবদার করে। আন্টি আঙ্কেল আমাকে নিজের ছেলের মতন করে ভালোবাসে, আমিও তাদেরকে খুব সম্মান করি। এদিকে প্রায় 1 মাস হয়ে গেল আমি পুরোপুরি সুস্থ। আজ সকালে সবাই একসাথে খেতে বসেছি, হঠাৎ করে আঙ্কেল কাঁচতে কাঁচতে মাথা ঘুরে ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে গেল। আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলে তাড়াতাড়ি করে আঙ্কেলকে নিয়ে হাসপাতালে এলাম। সাথে আন্টিও এসেছেন। আন্টি মুখের অনেক ভয়ের ছাপ, চোখ দুটো চিকচিক করছে, যেন শূন্যতা চারিদিক থেকে আন্টিকে ঘিরে ধরেছে। আমার নিজেরও আঙ্কেলকে নিয়ে টেনশন হচ্ছে। আঙ্কেলকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, হাজারো প্রশ্ন মাথায় ঘোরপাক খাচ্ছে, কিন্তু উত্তর মিলছে না। আমার ভাগ্যটাই কি খারাপ? আন্টি চুপচাপ বসে আছে আর আমি দরজার সামনে পথপায়চারি করছি। এমন সময় দরজা খুলে ডাক্তার বের হলো। আন্টি দৌড়ে এসেছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ডাক্তার? আঙ্কেল এখন কেমন আছেন? তেমন কিছু হয়নি, দুর্বলতার কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, কিছুদিন রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আন্টির দিকে তাকিয়ে দেখি ঠোঁটের কোণে হাসি ফুটেছে। আমারও টেনশনটা কমে গেল। আর আপনারা তো এখন রুগীকে বাসায় নিয়ে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার। আঙ্কেলকে বাসায় নিয়ে আসা হয়েছে। কিছুদিনের মধ্যেই আঙ্কেল পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠল। রেডি হচ্ছি আঙ্কেলের সাথে আঙ্কেলের কোম্পানিতে যাওয়ার জন্য। আঙ্কেল বলেছেন ওনার কোম্পানিতে আজকে আমাকে একটা চাকরিতে জয়েন করানো হবে। আমি আঙ্কেলের সাথে গাড়িতে করে আঙ্কেলের কোম্পানিতে গেলাম। কোম্পানিটা আজকে অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, হয়তো কোনো অনুষ্ঠান আছে। আঙ্কেলের কোম্পানির সব কর্মচারীরা দাঁড়িয়ে আছে, একে অপরের সাথে গল্প করছে। হয়তো অনুষ্ঠান থাকার কারণে আজকে সবার ছুটি দেওয়া হয়েছে। আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি। ছোট্ট করে সুন্দর একটা স্টেজ করা হয়েছে। কিছুক্ষণ পর আঙ্কেল স্টেজে উঠে মাইক হাতে নিল। সবার চোখে চোখ রাখলো আঙ্কেলের দিকে, আর আমি দাঁড়িয়ে আছি আঙ্কেলের পাশে। আঙ্কেল আমাকে দেখিয়ে সবার উদ্দেশ্যে বলল, এর নাম শুভ্র ইসলাম, আর যে কারণে আজকের আয়োজনটা করেছি সেটা হলো শুভ্র আজকের পর থেকে এই কোম্পানির মানে আপনাদের সবার নতুন এমডি। সবাই একসাথে হাততালি দিয়ে উঠল। আঙ্কেল আমাকে এত বড় সারপ্রাইজ দেবে ভাবতেই পারিনি। আঙ্কেল আমাকে মিষ্টি খাইয়ে দিল, চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছে। আঙ্কেলের পা ধরে সালাম করলাম। আঙ্কেল আমাকে বুকে জড়িয়ে ধরল। সবাই এক এক করে এসে আমাকে মালা পরিয়ে দিচ্ছে আর শুভেচ্ছা জানাচ্ছে। ঠিক এই মুহূর্তে নিজেকে কতটা গর্ব বলে মনে হচ্ছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। খুশিতে যেন দম বন্ধ হয়ে আসছে আমার। সব থেকে বেশি অবাক হচ্ছি আঙ্কেলকে দেখে। যেখানে আমার পরিবার আমাকে ছুঁড়ে ফেলে দিল, সেখানে অপরিচিত একজন মানুষ আমাকে বুকে টেনে নিল। সত্যি পৃথিবীর মানুষ অনেক আজব। আঙ্কেল ও তার পরিবারের প্রতি আমার ভালোবাসার শত গুণ বেড়ে গেল। আঙ্কেল আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে বলল, আজ থেকে আমার ছুটি। আমিও আঙ্কেলের কাছে সবকিছু বুঝে নিলাম। অনুষ্ঠান শেষ করে আমিও আঙ্কেল বাসায় চলে এলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে আছি। আজ খুব ইচ্ছে করছিল বন্ধুদেরকে ফোন দিয়ে জানতে ওরা কেমন আছে, কিন্তু ফোন দিলাম না, কারণ সেই ভয়ঙ্কর অতীত ফেরার ইচ্ছে আমার আর নেই। এখন আমি আঙ্কেলের কোম্পানির এমডি, তাই অনেক বড় দায়িত্ব আমার ওপর। আঙ্কেলের মতন করেই সব কিছুর দেখাশোনা করছি। কোনো সমস্যা হলে সেটা আঙ্কেলের কাছ থেকে সমাধান করে নিই। আর আঙ্কেলও আমাকে অনেক উৎসাহিত করতো। আমি কোম্পানির কাউকে কখনো আঙ্কেলের অভাব বুঝতে দিইনি। দিয়া আমাকে সারাক্ষণ ভাইয়া ভাইয়া বলে মাতিয়ে রাখতো। আন্টি আঙ্কেল আমাকে কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। এভাবে ভালোই চলছে আমার দিন। ছুটির দিনে দিয়াকে নিয়ে সারা শহর ঘুরে বেড়ানো, প্রতিদিন অফিস থেকে ফেরার সময় দিয়ার জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসা যেন আমার এক ধরনের অভ্যেস হয়ে গেছে। এভাবে দেখতে দেখতে কেটে গেল 7 বছর। আজ দিয়া অনেক বড় হয়ে গেছে, তবুও সেই ছোট্ট ছোট্ট আবদারগুলো এখনও রয়ে গেছে। আন্টি আঙ্কেল তাদের সব কিছুর দায়িত্ব আমার ওপর ছেড়ে দিয়েছে। এরই মাঝে আমাকে মিম নামের একটি মেয়ে প্রপোজ করেছিল, কিন্তু আমি সেটা গ্রহণ করিনি। সারাক্ষণ গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছি। আঙ্কেলের নামে একটা এতিমখানা খুলেছি। অনেক ভালোবাসে আঙ্কেল আমাকে। আজ সকাল থেকেই কিচ্ছু ভালো লাগছে না। অফিসও যাইনি, ছাদে বসে একটা সিগারেট টানছি।
হঠাৎ করেই অতীতের কথা খুব মনে পড়ে গেল। বন্ধুদের সাথে কতদিন আড্ডা দেওয়া হয়নি। মিতুকেও দেখতে ইচ্ছে করছে খুব। তাই আঙ্কেলকে বলে ড্রাইভার দিয়ে গাড়ি বের করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে বসে আছি, গাড়ি চলছে তার নিজের গতিতে। এতদিন পর বন্ধুদের সাথে দেখা হবে ভাবতেই অন্য রকম লাগছে। আর মিতু হয়তো অনেক আগেই ভুলে গেছে আমাকে। মিতুর কথা মনে পড়তেই ভিতর থেকে কলিজাটা যেন কুকড়ে যাচ্ছে। আঙ্কেলকে অনেক আগেই বাবা মায়ের কথা বলে দিয়েছি, তাই আসতে তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু আসার সময় দিয়া কেঁদে দিয়েছিল। এইসব ভাবতে ভাবতে বাসায় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে ড্রাইভারকে গাড়ি পার্কিং করতে বললাম। গেটের সামনে দাঁড়িয়ে বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আর আম্মু আমাকে দেখেই কান্না করে দিয়েছে, জড়িয়ে ধরেছে তার বুকে, যেন আজ বহুদিন পরে শূন্য বুকটা পূর্ণ হলো। আম্মুর চোখে পানি মুছে বাড়ির ভিতরে ঢুকতেই দেখি আপু ভাত খাচ্ছে। আর আমাকে দেখেই আব্বুর চোখের পানিতে টলমল করছে। আব্বু তার চোখের পানি লোকানোর জন্য আম্মুকে বলল, আজ তরকারিতে এত ঝাল দিয়েছো কেন? আমি আর কোনো কথা বললাম না, চলে আসলাম নিজের রুমে। রুমে ঢুকতেই দেখি আমার রেখে যাওয়া বাটন মোবাইলটা এখনও তেমনই আছে, আগের থেকেও সুন্দর করে সাজানো আছে রুমটা। কিছুক্ষণ পর আব্বু চিল্লানিতে বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে দেখলাম আব্বু আম্মুকে খুব জোর গলায় ডাকছে। আমি কিছু বলতে যাব তখনই আব্বু হাতের দিকে তাকিয়ে দেখি অনেক বড় একটা মাছ। হয়তো বাজারের সব থেকে বড় মাছটাই নিয়ে এসেছেন আমার জন্য। নিজের অজান্তেই আমার চোখের কোণে পানি জমেছে। বাবাকে গিয়ে জড়িয়ে ধরলাম। এই প্রথম বাবাকে জড়িয়ে ধরে কাঁদছি। নিমেষের মধ্যেই বাবার ওপরে থাকা সব রাগ মুছে চোখের পানি হয়ে গেল। আব্বু কি বলবে ভেবে পাচ্ছে না, শুধু চোখ দুটো চিকচিক করছে। আম্মু এসে মাছটা নিয়ে গেল। আমিও চলে এলাম আমার রুমে। বিকেলে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে দেখা করার জন্য। চিরচেনা সেই জায়গায় বসে সবাইকে ফোন দিলাম। এতদিন পর আমার ফোন পেয়ে যেন সবাই হুমড়ি খেয়ে চলে এলো। আজ সবার সাথে আড্ডাটা ভালোই জমেছে। আমি সিগারেট খাচ্ছি দেখে সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি সবাইকে আগেই বলেছি আমার এভাবে হুট করে হারিয়ে যাওয়া আর মিতুর ব্যাপারে যেন কেউ কোনো কথা না বলে। তাই আর কেউ কিছু বলেনি। তবুও হঠাৎ করে একজন বলে উঠল, মামা, মিতু তো এখন পুরোই যাযাবর হয়ে, ছেলেটা ওকে আর এখন পাত্তা দেয় না। আর মিতুর পরিবার তো এখন পথে বসেছে। মিতুর বাবা মারা যাওয়ার পর তাদের কোম্পানির ম্যানেজার তাদের কাছ থেকে সব কিছু 2 নাম্বারি করে লিখিয়ে নিয়েছে। মিতুদের পরিবারের অহংকার এখন মাটির ধুলার সাথে গড়াগড়ি কাচ্ছে। প্রায় 2 বছর ধরে মিতু একটা চাকরি খুঁজছিল। এই তো কিছুদিন আগে একটা চাকরি পেল। মিতু সারাক্ষণ কেমন জানি মন মরা হয়ে চলে, কারোর সাথে তেমন করে কোনো কথা বলে না। তবে মাঝে মাঝে তোর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ও হ্যাঁ, মিতুর বিয়েও হয়েছিল, কি এক কারণে যেন ডিভোর্স হয়ে গেছে। নিজের অজান্তেই আমার চোখের কোণে কয়েক ফোঁটা পানি জমতে শুরু করলো। বন্ধুদের বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক মাঝপথে কেউ একজন খুব চেনা পরিচিত কণ্ঠে আমার নাম ধরে ডাকলো। পিছন ফিরে তাকিয়ে দেখি মিতু। মিতু আমাকে জড়িয়ে ধরে অজর ধারে কান্না করছে। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। মুষলধারে বৃষ্টি পড়ছে। পড়ুক বৃষ্টি, ভাসিয়ে দিয়ে যাক আমার শুকনো বুকের শহরটাকে। দূরে কোথাও বাজ পড়ার শব্দে মিতু আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। মিতু অধৈর্য হয়ে বলল, কি হলো, কিছু বলছো না যে? আমি মিতুর চোখের দিকে তাকিয়ে বললাম, বলার মতন অবশিষ্ট কিছুই নেই আমার কাছে। মিতু আবার বলল, চলতি পথে আবারও দুজনের একসাথে দেখা হলো, এ নিশ্চয়ই সৃষ্টিকর্তার ইচ্ছা। চলো না বাকিটা পথ একসাথে পাড়ি দিই। আমি মিতুকে বুক থেকে ছাড়িয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, শুকিয়ে যাওয়া নদীতে নৌকা চলে না। মরুভূমি হয়ে গেছে আমার হৃদয়ের শহর, যেখানে আর তোমার জন্য কোনো ভালোবাসা নেই। আমি ভুলে গেছি তোমাকে, তোমার সাথে কথা বলারও আমার ইচ্ছে নেই। ভুলে গিয়েছিলে আমাকে? ভুলেই থাকো বাকিটা জীবন। তাহলে ফিরিয়ে দিচ্ছ আমাকে? যদি সেটা ভেবে থাকো তাহলে সেটাই করছি। একবার কি ক্ষমা করা যায় না? না, যায় না, কারণ ক্ষমার অযোগ্য তুমি। আজ মিতু খুব কাঁদছে, খুব কাঁদছে, ঠিক যেভাবে আমি কেঁদেছিলাম। আমি সেখান থেকে চলে যাচ্ছি, আর পিছন থেকে তাকালাম না। তাকানোর ইচ্ছে করছিল না। জানি আজ রাতে ঘুম আসবে না, তাই 1 প্যাকেট সিগারেট কিনে নিলাম। মুষলধারে বৃষ্টি আর ঝড় হয়ে যাওয়ার কারণে রাতে কারেন্টও নেই। রাতের আঁধারে হাতে সিগারেট একটা ম্যাচ নিয়ে ছাদে উঠলাম। কিছুক্ষণ এই অন্ধকার শহরের দিকে তাকিয়ে থেকে একটা সিগারেট ধরালাম। আমি অন্ধকারে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে ভাবছি, কে বেশি কালো, অন্ধকার নাকি মিতুদের হৃদয়?
দেখতে দেখতে 2 বছর কেটে গেল। এর মাঝে আমরা দুজনের কেউই বিয়ে করিনি। মিতু একটা স্কুলে চাকরি করেন। আমি আমার 2 মা বাবাকে নিয়ে একসাথে থাকি। আমার আর মিতুর কথা তারা সবাই জানে। একদিন আমি অফিস থেকে বাসায় এসে দেখি তারা সবাই বসে আছে। আমি দরজা দিয়ে ভিতরে ঢুকবো এমন সময় আমার নতুন বাবা বলেন, দাঁড়াও, আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। আমরা তোমার বিয়ে ঠিক করেছি। আমাদের তো নাতি নাতনি দেখতে মন চায়। বাঁচবো আর কতদিন? তাদের কথা শুনে আমি বললাম, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। আমার কথা শেষ হতে না হতেই আমার বাবা মার রুমে গিয়ে ব্যাগ নিয়ে বাহির হয়ে যাচ্ছে আর বলছে, আমরা চলে যাচ্ছি, থাকবো না এখানে। যেখানে আমাদের কথার কোনো মূল্য নাই সেখানে থেকে কি হবে? তাদের কথা শেষ না হতেই আমার নতুন বাবা মা ও দিয়া দেখি সেম কাজই করছে। দিয়া বলল, যেদিন তুমি আমাকে ভাবি এনে দেবে ওই দিন এই বাড়িতে আসবো, বলেই সবাই রুম থেকে বাহির হয়ে চলে যাচ্ছে। আমি কোনো উপায় না পেয়ে বললাম, আমাকে একা করে যেও না, আমি তোমাদের কথায় রাজি। আমি বিয়ে করব, তোমরা বিয়ের আয়োজন করো। আমার বাবা মা বলল, কাল আমাদের সাথে চল, আমরা যে মেয়ে তোর জন্য ঠিক করেছি কাল তাকে দেখে আসবি। আমি বললাম, আমার দেখা লাগবে না, তোমাদের পছন্দই আমাদের পছন্দ। নির্ধারিত সময়ে বিয়ে হয়ে গেল। মেয়ের নাম তাসফিয়া জাহান। তা বিয়ের সময় শুনেছিলাম। লম্বা ঘোমটা দিয়ে বাসর ঘরে বসে আছে আমার বউ। আমি রুমে গিয়ে দরজা লক করে খাটের ওপরে গিয়ে বসলাম। বসে বললাম, এই মেয়ে, তোমাকে দেখার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আমি ইচ্ছে করে বিয়ে করিনি। শুধু বাবা মাকে আমার কাছে রাখার জন্য আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তুমি আমার কাছে কোনোদিন স্ত্রীর মর্যাদা পাবে না, কারণ আমার মন প্রাণ জুড়ে শুধু একজনই আছে। আমি একজনকে ভালোবাসি। হয়তো সে আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি মন থেকে তাকেই ভালোবেসে এসেছিলাম। আমার কথা শুনে মিতু ঘোমটা সরিয়ে কাপড়টা মাজায় পেঁচিয়ে বলতে লাগলো, তো তাকে ভালোবেসেছিস, আমাকে কেন বিয়ে করলি বল? আমি মিতুর কথা শুনে মিতুর দিকে তাকিয়ে অবাক। এখানে কি করে এলো? আমি বললাম, তুমি এখানে কি করে এলে? আমি যাকে বিয়ে করেছি তার নাম তো তাসফিয়া জাহান। মিতু বলল, আমার নামই তো তাসফিয়া জাহান মিতু, তুই ভুলে গেলি? বউয়ের অধিকার ফলাবো না, বউয়ের অধিনায়ক দেবে না? না, তোকে দিতে হবে না, আমি নিজেই নেব। বউয়ের অধিকার দেখাবো না? না, দেখ বউয়ের অধিকার কাকে বলে। এই বলে মিতু আমায় জড়িয়ে ধরে খাটে শুয়ে আমাকে আদর করা শুরু করলো। মিতু বলল, আমার 2 শাশুড়িমা বলে দিয়েছে 1 বছরের মধ্যে তারা যেন দাদি ডাক শুনতে পারে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ভুলে গেলাম সব রাগ অভিমান। দীর্ঘ বছরের শূন্য হাহাকার হৃদয়টা ব্যাকুল হয়ে উঠল ভালোবাসা পাওয়ার জন্য। ডুব দিলাম সুখের সাগরে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।